সূর্যের তির্যক রশ্মি ছড়িয়ে পড়েছে পৃথিবীর বুকে। আলো ফুটতেই সবাই সবার নিত্য কাজে হুমড়ে পড়ছে। নতুন একটা দিনের আলো ফুটা মানে কিছু মানুষের কাজের শুরু, আর কিছু মানুষের আরেকটা আরাম আয়েশের শুরু। তিতিল সকালে প্রতিদিনকার মতো নিজের কাজ সেরে নিল। একে একে সবাই এসে পড়েছে নিচে ব্রেকফাস্টের জন্য। ইয়াদকে না দেখে ইনা তাকে নিচ থেকে ডাকলো। ইয়াদের শব্দ নেই। ইনা তিতিলকে বলল তাকে ডেকে দিতে। তিতিল গিয়ে দেখল লোকটা সোফায় উল্টো পিঠে উবু হয়ে শুয়ে আছে। ঠোঁট বিড়বিড় করে তিতিল বলল, আশ্চর্য, উনি এভাবে ঘুমাচ্ছে কেন? জানে না নাকি এভাবে শোয়া আল্লাহ পছন্দ করে না? আজাইরা মাতবড়ি কপাল কুঁচকে এসেছে বিরক্তে। গিয়ে আচমকা বাহু ধরে ধাক্কা দিতে শুরু করলো। মুখে স্পষ্ট বিরক্তির ভাব তুলে তাকালো তিতিলের দিকে। সকাল হয়েছে খুব আগে, উঠুন, নাস্তার জন্য বসে আছে সবাই ওখানে। আমারটা তুমি করে নাও, ঘুম ঘুরে বলল ইয়াদ। আশ্চর্য, আপনার নাস্তা আমি করে নেব মানে? কালকের মতো পানি ঢেলে দেব বলছি। ধর ফরিয়ে উঠল ইয়াদ। ইডিয়েট, যাও আসছি আমি। তিতিল চুপচাপ চলে গেল। ইয়াদ চোখ ডলতে ডলতে বলল, ধানি লঙ্কা পুরো। খাবার টেবিলে বসে আছে চারজন। তিতিল পাশে দাঁড়িয়ে ইয়াদের মুখে রুটি আর ডিম তুলে দিচ্ছে। ইনা খাওয়া রেখে তাকালো একবার, তার একটু পর বলল, মা ভাই, কথা ছিল একটা। রেহালা বেগম বললেন, কি কথা? কি হলো আপু, বলো। ইনা সময় নিয়ে বলল, ভাই আর তিতিলের ডিভোর্স নিয়ে কথা বলতে চাইছিলাম। থমকে গেল তিতিল, বুকটা ধুক করে উঠল। পাথরের মতো দাঁড়িয়ে থেকে তাকালো ইনার দিকে। এদিকে ইয়াদ বিস্মিত হয়ে আছে, চোখ বোনের ওপর থেকে সরছেই না। কানে আবার এই কথাটা বাজতেই সে বুকে ব্যথা অনুভব করলো, বিরহের এক চিনচিনে ব্যথা। আমি তিতিলের জন্য একটা ছেলে পছন্দ করেছি। সে তিতিলের সাথে মিট করতে চায়, আর ডিভোর্স নিয়ে আমি উকিলের সাথে কথা বলে নেব। অবাক সুরে রেহেলা বেগম বললেন, ইনা, কি মা? একটা মেয়ের জীবন তো আমরা এমনি নষ্ট হতে দিতে পারি না। আর কত মেয়েটা এভাবে থাকবে? ওর কি ভবিষ্যৎ নেই? মায়ের বসে ওর জীবনটা কি নষ্ট করছি না আমরা? কি দরকার আছে মিথ্যে একটা সম্পর্কের? তার সে ডিভোর্সের পর নিয়মের সাথে তিতিলের বিয়ে হলে ভালো হবে। ভয়ঙ্কর গর্জে ওঠে ইয়াদ, চোখ লাল হয়ে গেছে। ডান হাত দিয়ে টেবিলে সজোরে বাড়ি দিয়ে বলল, এমন কিছুই হবে না। হবে না মানে? কি বলতে চাস ভাই? এ বিষয় নিয়ে আমি আর একটা কথা শুনতে চাই না। ইয়াদ হনহন করে চলে গেল। তিতিলের ভেতরটা ভার লাগছে। চোখ দিয়ে টলমল হওয়া পানিটা গড়িয়ে পড়তেই সে মুছে নিল। কিছু না বলে চুপচাপ উপরে চলে গেল বিষণ্ণ ব্যথিত মনে। ইনা, এমনটা করা ঠিক হবে না। ঠিক বেঠিক বুঝি না মা। ইনাও রাগ দেখে চলে গেল। অসহায় মুখে বসে রইলেন রেহেলা বেগম। ইয়াদের ভেতরটা আগুনের মতো জ্বলছে। অস্থির ভাব কাজ করছে তার। দাঁতে দাঁত লেগে আসছে বারবার। ঠোঁটগুলি কাঁপছে রাগে। খুব ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। গরম ধোঁয়া বের হচ্ছে যেন নিঃশ্বাসের সাথে। স্বস্তি লাগছে না। ইচ্ছা করছে সব কিছু ধ্বংস করে দিক, চূর্ণ বিচূর্ণ হওয়া হৃদয়ের মতো। লাল লাল চোখগুলি দিয়ে এক ফোঁটা পানি পড়তে ইয়াদ সাথে সাথে তা মুছে নিল। বাইকের চাবি হাতে নিয়ে গজগজ করে বেরিয়ে গেল। রেহেলা বেগম পেছন থেকে ডাকলেও শোনেনি ইয়াদ। রেহেলা বেগম খুব চিন্তিত। তিনি জানেন না ভাগ্যে কি লিখে রেখেছেন। তিতিল পাথর হয়ে জমে আছে, নিজেকে অনুভূতি শূন্য লাগছে। চোখের কোণায় পানিটাও যেন বরফ হয়ে গেছে। টলমলে পানিটা চোখ দিয়েও গড়িয়ে পড়ছে না। ভেতরে শুধু ভারী একটা কিছু অনুভব করছে সে, যেটা তার দমটা আটকে আটকে আনছে। শ্বাসনালী চেপে ধরেছে যেন নিঃশ্বাস বন্ধ হওয়ার অভিপ্রায়ে। বাইক বের করে ইয়াদ উপরে তাকালো। কেন মনে হচ্ছিল তিতিল ছাদে আছে? তার ধারণা সত্যি, তিতিল চেয়ে আছে। ইয়াদ মাথা উঁচু করে একবার তাকিয়ে বাইক স্টার্ট করে চলে গেল। এবার তিতিলের চোখের জমা পানিটাও গড়িয়ে পড়ল বাঁধ ভাঙা। রেহেলা বেগম চিন্তিত মুখে মাথায় হাত দিয়ে বসে আছেন নির্লিপ্ত ভঙ্গিতে। পাশেই বসে আছে হিমা। সে নির্বাক। কি হতে চলছে কেউ বুঝতে পারছে না। দুজনের মনেই ভয় গুটিয়ে নিয়েছে তাদের। হিমা, বলো মা, ইনা এসব ঠিক করছে না, না জানি কি হবে। আমিও সেটাই ভাবছি মা। ভাইয়া যদি জানতে পারে তিতিল আপু গেছে নিয়ম ভাইয়ের সাথে দেখা করতে, কি বলবে সেটাই ভাবছি। আমি তো নাই করেছিলাম, তিতিলও যেতে চায়নি। ইনা যে জোর করে, আল্লাহ জানে কি হবে মা। একটু পর বাইকের আওয়াজ পেয়ে মা মেয়ের আত্মা শুকিয়ে গেছে। অজানা ভয় তাদের শুকনো পাতার মতো নিগড়ে নিয়েছে সব রস।
ইয়াদ এসে গেছে, এবার কি হবে? ইয়াদ বাড়িতে ঢুকে দেখে হিমা আর মাকে। ওদের মুখের ভাব দেখে কপাল কুঁচকালেও কিছু জিজ্ঞেস করতে ইচ্ছে হলো না আর। রান্নাঘরে ফরিদা আন্টিকে বলল, ফরিদা আন্টি, তিতিলকে বলেন আমার জন্য ফ্রিজ থেকে পানি দিয়ে আসতে। ইয়াদ চলে গেল। ইয়াদ আব্বা, তিতিল মতো বাসায় নেই। সিঁড়ির ধার থেকে ইয়াদ চমকে গেল, ফিরে এসে একবার মায়ের দিকে তাকালো। ওনার খুব অস্থির লাগছে। জিজ্ঞেস করলো, তিতিল কোথায়? কি হলো? তিতিল কোথায় মা? ও একটু বের হয়েছে বাবা। কোথায় গেছে? এবার সে জোরে চিৎকার করে বলল, তিতিল কোথায় গেছে? ফরিদা আন্টি, রেহেলা বেগম, হিমা ভয় পেয়ে গিয়ে নিস্তব্ধ হয়ে উঠেছেন। ঢোক গিলে বললেন, বাবা ও ইনের সাথে গেছে। আপুর সাথে মানে? কি হলো বলছো না কেন? ইনা অফিস থেকে এসে তিতিলকে নিয়ে গেছে নিয়ামের সাথে দেখা করতে। রেহেলা বেগম জানেন না ছেলে এবার কি বলবে। ইয়াদ তাকিয়ে আছে স্তব্ধ হয়ে, মুখের ভাব কেমন দেখাচ্ছে। অজানা ভয়ে এবার আরও কুকড়ে উঠলেন তিনি। হঠাৎ ইয়াদ বলল, কাজটা ঠিক হয়নি। ইয়াদ প্রবল বেগে ছুটল বাহিরের দিকে। রেহেলা বেগম হিমার ডাকে সে সাড়া দেয়নি। রাগে ফুসফুস করতে করতে বাইক নিয়ে আবার বের হয়ে গেছে। পাগলের মতো বাইক চালাচ্ছে ইয়াদ। ভেতরে যেন দাবানল শুরু হয়েছে। চোখগুলি বারবার নাম না জেনা ভয়ে ঝাপসা হয়ে আসছে তার। ইনার অফিসে গিয়ে চিৎকার শুরু করলো তার কেবিনে, হচ্ছেটা কি ভাই? তোমার সাহস কি করে হয় আপু এমন একটা কাজ করার? কি বলতে চাস তুই? কি বলতে চাই বুঝতে পারছো না? তিতিল আমার বউ, আর তুমি কিসের বউ? মানে 2 বছর বউ কোথায় ছিল তোর? ভালো করে জানিস এখানে এসেছিস ডিভোর্সের জন্য, আর আমরা তিতিলের জীবনটা নষ্ট করতে পারি না। আপু, তুমি ভালো করে জানো আমি ব্যবসার কাজে এসেছি এখানে, আর ডিভোর্স দিব কি দেব না সেটা আমি বুঝবো। তিতিল কোথায় বলো? নিয়ামের সাথে। কোথায় আছে সেটা বলো। আসতে ভাই, এটা অফিস। ও কোথায় আছে আমায় ঠিকানা দাও। রেস্টুরেন্টে আছে ওরা। মাথার রাগ এখনো দপদপ করে ওঠানামা করছে ইয়াদের। নিজের রাগকে কিছুতেই সামলে নিতে পারছে না সে। ভাই একবার ভাব, ডিভোর্সের পর মেয়েটার কি হবে? রাগের মাত্রা বাড়ি ইয়াদের। বোনের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে ধীর গলায় বলল, তিতিলকে না আমি ডিভোর্স দিচ্ছি না, আর না এই জীবন থাকতে দেব। উন্মাদের মতো তিতিলকে বাইক থেকে নামিয়ে টানতে টানতে নিয়ে যেতে লাগলো ভেতরে। ড্রয়িং রুমে রেহেলা বেগম আর হিমা তাদের আসতে দেখে দাঁড়িয়ে রইল। তিতিল তাকালো তাদের দিকে, কিন্তু ইয়াদ থামল না। মুখে টু শব্দ না তুলে সে তাদের সামনে দিয়ে টেনে উপরে নিয়ে গেল তাকে। ঘরে ঢুকে ইয়াদ তার হাত ছেড়ে দিয়ে দরজা বন্ধ করে দিল। তিতিল জানে না কি হবে এখন। লোকটার মুখে স্পষ্ট ভয়ঙ্কর রাগের চিত্র দেখা যাচ্ছে। লাল চোখ আর দাঁত কিটা ভাব দেখে আড়ষ্ট হয়ে পড়ল তিতিল। ইয়াদ তাকালো তিতিলের দিকে। মুখে শান্ত ভাব দেখে ঠাস করে এক থাপ্পড় বসিয়ে দেয় গালে। ছিটকে পড়ে তিতিল। গাল দিয়ে গরম ধোঁয়া বের হতে শুরু করেছে, যেন চুলার গরম আঁচ থেকে সবে নামানো হয়েছে তাকে। চোখগুলি আধার হয়ে আসছে তার। মুখের লালা দিয়ে শুকনো গলা ভেজানোর চেষ্টা চালিয়ে মাথা তুলে তাকালো সামনে। লোকটাকে উন্মাদ বললেও তার খুব একটা ভুল হবে না হয়তো। আচমকা ঝড়ের প্রবল হাওয়ার গতিতে ইয়াদ তিতিলকে জাপটে ধরে। এই প্রথম তিতিলকে শক্তভাবে আঁকড়ে ধরা। ইয়াদ আরেক ধাপ চেপে ধরল প্রিয়সীকে। এক চুল হালকা হলেই বুঝি আধারে মিলিয়ে যাবে। তিতিল নির্লিপ্ত অবাক ভঙ্গিতে তাকিয়ে রয়েছে শূন্যে। ইয়াদের শক্ত বাহু বন্ধনে তার দম আটকে আসলেও চুপচাপ দাঁড়িয়ে রয়েছে সে। ইয়াদ যে তাকে জড়িয়ে প্রবল বেগে ফোপাচ্ছে তা সে বেশ টের পাচ্ছে। স্নিগ্ধ এক আবেশময় শিহরণ বয়ে যাচ্ছে শরীরে। ঠোঁট কামড়ে ধরল নিজের। বহুক্ষণ যাওয়ার পর ইয়াদ তিতিলকে বুক থেকে ছাড়িয়ে দ্রুত তিতিলের মুখ হাতের আঁচলে নিয়ে এলো। এলোমেলো অস্থির দৃষ্টি দিয়ে তাকালো তিতিলের দিকে। ঠোঁটগুলি কাঁপছে তার। ভেতরে কত চেষ্টা করে নিজের কষ্ট মিশ্রিত চোখের নোনা পানিটা সে আটকে ধরেছে তা বোঝাতে পারবে না। কাপা ঠোঁট আর ঘন নিঃশ্বাসের বসে ইয়াদ বলল, তুই আমার বউ, মাথায় এটা রাখবি, তুই ইয়াদের বউ। ইয়াদ কেন যেন নিজেকে আর সামলে ধরে রাখতে পারছিল না। ভাতের ফাপড় আসার মতো ভেতরে জমানো কান্না উগলে আসছে। রাগের বশে কাপা শরীর নিয়ে সে পিছু ঘুরল। চোখের পানিটা আড়াল করে সে পা বাড়ালো। হঠাৎ পিছন থেকে শোনা গেল, আপনার এই রাগের কারণ কি? তিতিলের প্রশ্নের তীর তাকে থামিয়ে দিল, কিন্তু পিছনে তাকিয়ে নিজের ব্যথিত মুখটা তিতিলের সামনে প্রতিবিম্বের মতো তুলে ধরে নিজের দুর্বলতা প্রকাশ করতে চাইছে না।
ঢোক ভেতরে ঠেলে দিয়ে ইয়াদ প্রত্যুত্তর না করেই চলে গেল। তিতিল বিছানায় বসে আছে স্তব্ধ নির্জীব মানুষের মতো। জীর্ণ শীর্ণ মুখে তিতিলকে কালো গোলাপ লাগছিল, যেন সাদা শিউলি ফুলগুলি প্রাণ হারিয়ে ধূসর রং গ্রহণ করেছে। সে নির্বাক, চিন্তিত। ইয়াদকে নিয়ে দোটানার অনুভূতিগুলো তাকে ব্যতিব্যস্ত করে তুলেছে ক্রমশ। একটু আগের ইয়াদ আর 2 বছর আগের ইয়াদ, কোনটাকে মেনে নেবে সে? রেস্টুরেন্টে গিয়ে তাকে দেখতে পেয়ে ইয়াদ ছুটে গিয়েছিল। তিতির তখন অস্বস্তি অবস্থা চেপে মুখে ঠেলে হাসি রাখার চেষ্টায় মেতে থাকতে চাইলেও মনে বেকুলতার ভার তৈরি হয়ে গিয়েছিল। তাকে দেখতে পেয়ে ইয়াদ কিছু না বলে হাত ধরে টান দেওয়া শুরু করে। তা দেখে নিয়াম নামের গাঢ় বেগুনি কালার শার্ট পরা ছেলেটা ততক্ষণে উঠে দাঁড়ায়। ফর্সা গায়ে বেশ লাগছে এই রঙে। সে ব্যস্ত হয়ে জিজ্ঞেস করে, কে আপনি? ইয়াদ নিজে জ্বলন্ত আগুনের ফুলঙ্গির ন্যায় দৃষ্টি দিয়ে সূক্ষ্ম গলায় জবাব দেয়, কিপ ইয়োর মাউথ সেট আপ, বিকজ হি ইজ মাই ওয়াইফ। তারপরেই টানতে টানতে নিয়ে এলো তাকে বাসায়। তিতিল ভাবছিল বসে এসব কি করবে সে বুঝতে পারছে না। মন বেকুল হয় উদাসীন হয়ে উঠেছে মন কোনায় লুকিয়ে রাখা মানুষটার তরে। দুপুরের খাবার টেবিলে ইয়াদ সবাইকে সাফ সাফ করে জানিয়ে দিয়েছে, তিতিল আর আমার ডিভোর্স নিয়ে ওর সাথে আমি আলাদা করে কথা বলতে চাই। কাল বাগান বাড়িতে যাচ্ছি আমরা। তার কথায় তিতিল সহ বাকিরা স্তব্ধ হয়ে যায়। ইনা খাবারে মুখ গুজে চোখ তুলে তাকালো ইয়াদের দিকে। তার ভাই তখন তার দিকে তীক্ষ্ণ চোখে চেয়েছিল বিধায় চোখ নামিয়ে না এসে রেহেলা বেগম খুশি হলেন। তিনি চান ছেলে আর তিতিলকে সুখী দেখতে। নিজের ভুলের কারণে মেয়েটার জীবন নষ্ট হোক তিনি চান না। ওনার ভালো করেই জানা আছে মেয়েটা তার ছেলের জন্য প্রতিটা দিন তাদের আড়ালে চোখের ধারা ঝরিয়েছে। তিতিলকে দেখে ওনার পছন্দ হয়েছিল বলেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। বাবা মা যে কোনোদিন ছেলেমেয়ের খারাপ চাইতে পারে না। তবে তিতিলকে বেশ ভরাক্রান্ত মনে লাগছিল, যেন পথ হারানো পথিকের ন্যায় রাস্তা হারিয়ে পাগলের মতো এদিক ওদিক করেও রাস্তা না পেয়ে হাই হুতাশে ডুবে আছে মেয়েটা। ইয়াদ খাওয়া শেষ করে চলে যায় তখন। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে তিতিল। মোটা বড্ড হিসফিস করছে ইয়াদের সাথে যাওয়া উচিত কিনা তা নিয়ে ভাবনায় মাথা দুলছে চরকির মতো। যেন মাত্র চরকি হতে মাটিতে পা দিয়েছে সে। মস্তিষ্ক বড্ড চঞ্চল আর উদ্গ্রীবে ঘিরে নিয়েছে তাকে। এমন অস্বস্তিকর পরিবেশে নিঃশ্বাস নেওয়ার শক্তিটুকু যে শরীরে মজুত নেই। গলাকাটা মুরগির মতো শুধু দাপাতে পারছে না, চিন্তায় উদ্বিগ্নতায় নিজেকে দুনিয়ার সবচেয়ে অসহায়, অসুখী আর সর্বহারা লাগছে তাকে। লোকটা সেই দুপুরে খেয়ে বের হয়েছিল আর এখনো আসেনি। কোথায় গেছে কে জানে। যাওয়ার আগে তিতিল দেখেছে লোকটা রাগান্বিতভাবে ফুঁসছিল। কোথায় চলে গেল বাইক নিয়ে। 11টার উপরে বাজে। সবার খাওয়া শেষ আর এখনো সে দাঁড়িয়ে চাতক পাখি হয়ে আছে। বিষণ্ণ মনের উত্তপ্ত নিঃশ্বাস ছেড়ে দিয়েই খেয়াল করলো বাইক নিয়ে ইয়াদ বাসায় এসেছে। তিতিলের মাথাটা থেকে একটা দুশ্চিন্তা নামার স্বরূপে ফুস করে নিঃশ্বাস ফেলে দিল। ইয়াদ একটা শুকনো ঢোক গিলে হাতে একটা শপিং ব্যাগ নিয়ে রুমে এলো। ব্যাগটা বিছানায় ফেলে দিয়ে সে তিতিলকে ডাকলো। তিতিল ব্যালকনি হতে ধীর পায়ে ছুটে এলো ভেতরে। ইয়াদ ততক্ষণে বিছানার ওপর বসেছে। তিতিল আসতেই শান্ত চাহনিতে তাকালো ওর দিকে। মেয়েটার কোমল মুখটা চোখে আসতেই স্নিগ্ধ হাওয়ায় মাতিয়ে উঠে সে। ভেতরে প্রশান্তির অবাধ্য ঢেউ আশ্রে পড়ে বুকে। সূক্ষ্ম কোমল চোখে তাকাতে ইয়াদ থমকে গেল। দুপুরের চটা এখনো মেয়েটার গাল রক্তিম হয়ে আছে কৃষ্ণচূড়া ফুলের মতো। বড্ড মায়া হলো ইয়াদের। সাথে টনটনে একটা ব্যথা। বুঝতে পারলো এতটা রাগান্বিত হওয়া ঠিক হয়নি তার। কিন্তু কি করবে সে? ভালোবাসা হারানোর মতো যন্ত্রণা কি এই পৃথিবীতে আর দুটো হয়? টনটনে ব্যথিত মন নিয়ে তিতিলকে ডাকলো নিজের কাছে। তিতিল দূরত্ব রেখে সামনে এসে দাঁড়ালো শক্ত মুখের ভাবে। হঠাৎ ইয়াদ তার কোমর পেঁচিয়ে নিজের কাছে এনে সেখানে মুখ গুজে অঝোর ধারায় কেঁদে উঠল। কষ্টে তিতিলের বুক হু হু করে উঠল সঙ্গে সঙ্গে। লোকটা এইভাবে কাঁদছে কেন? কি হলো ওনার? কিন্তু তিতিল অনুভব করতে পারছে তার মনের সাগরে উতাল পাথাল ঢেউ শুরু হয়েছে। আর সেই ঢেউ এসে আছড়ে পড়ছে তাল সামাল দিতে না পেরে। গলায় কিছু একটা এঁটে আছে শক্তভাবে। ঠোঁটগুলি কেঁপে উঠছে নরম ডগা বাতাসে নড়বড়ের মতো। ইয়াদের এই অশ্রু তাকে বড্ড জ্বালাতনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। ইয়াদ কেন কাছে নিজে বুঝতে পারছে না। শুধু বর্ষণের মতো ঝরতে চাইছে প্রেয়সীর মাঝে। কালো স্তূপে স্তূপে মেঘ যেমন ঘর্ষণ তুলে বর্ষণের সৃষ্টি হয়ে ঝরে পড়ে জমিনের বুকে, তেমনি ইয়াদের মনের কালো স্তূপের মেঘগুলির আঘাতে আঘাতে বর্ষণ তুলছে সেও।
অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর ইয়াদ নাক টেনে তিতিলের কোমর থেকে নিজের শক্ত হাতের বাঁধন খুলে দিল। মাথা তুলতে ভীষণ বাধাপ্রাপ্ত হচ্ছে। তিতিল কি ভাবলো তার এভাবে কান্না করে, তাকে জড়িয়ে ধরে কান্না করেছে বলে কি মেয়েটা নাক ফুলিয়ে লাল হয়ে আছে রেগে, নাকি বুকের ভেতরে কষ্টের ঝড় বইছে? তিতিল নিজেকে ধাতস্থ করে দাঁড়ালো। ভেতরের ঝড়টা বাহিরে প্রকাশ পাওয়ার কোনো অবকাশই দেখা যাচ্ছে না তার মাঝে। নিজেকে খিসে শক্ত হয়ে আছে সে। ইয়াদের সামনে নিজের মনের দুর্বলতা সে প্রকাশ করতে নারাজ, তবে মন বলছে বড্ড। ওই লাল মুখের অশ্রুসিক্ত নয়নগুলি দেখতে হাতের তালুতে এনে খুব বলতে ইচ্ছা করছে, আপনি কি জানেন না যাকে ধরে কান্নায় মেতে উঠেছেন তার ভেতরের প্রবল ঝড়ের খোঁজ। ইয়াদ তিতিলের চোখের দিকে তাকালো না, বিছানার উপর ব্যাগটা দেখে বলল, কাল এটা পরে রেডি হয়ে থাকবে, সকাল সকাল বের হব আমরা। ইয়াদ উঠে দাঁড়াতেই তিতিল বলল, আমার কোথাও যেতে ইচ্ছে হচ্ছে না। ইয়াদ পিছন ফিরে তাকালো তিতিলের দিকে। লাল লাল অশ্রুসিক্ত চোখগুলি দেখে ত্রাসে নেতিয়ে গেল মেয়েটা। আবারও ঢেউ আছড়ে পড়তে শুরু করেছে বেসামালভাবে। তিতিল ঢোক গিলল, মিনমিনে গলায় বলল, কি দরকার আছে বাইরে যাওয়ার, আমরা ছাদে গিয়ে কথা বলতে পারি। রাগ চটিও না আমার, আশা করি কাল তাগাদ দিতে হবে না এ বিষয় নিয়ে। কাল আমার আপনাকে চাই আলাদাভাবে, কিছু কথা ক্লিয়ার করতে হবে মিস ইয়াদ, তারপর যা চাইবেন তাই পাবেন আপনি। ইয়াদ আর দাঁড়ালো না, ঝটপট ওয়াশরুমে চলে গেল। এ যেন নিজেকে লুকানোরই অভিপ্রায়। সূর্যের দেখা আজ তেমন নেই, রশ্মি ঢেকে দিয়েছে মেঘ, মৃদু হাওয়া বইছে চারদিকে। কয়দিন সূর্য উত্তপ্ত হাওয়া বদলে পরিবেশ শীতল হাওয়া দিতে শুরু করেছে, তবে দিনটা আজ তাক লাগানোর মতো। না আছে রোদ, না আছে বৃষ্টি, শুধু শরীরে মিষ্টি একটা হাওয়া বয়ে যাচ্ছে। রেহলা বেগম তিতিলকে আজ ব্রেকফাস্ট বানাতে দেয়নি, তিনি তিতিলকে রেডি হতে বলেছেন, কারণ অনেকটা পথ যেতে হবে তাদের। তিতিল নিজের রুমের আয়নার সামনে বসে আছে, বিছানার ওপর ব্যাগটার দিকে কেমন দৃষ্টিতে তাকালো। এখন পর্যন্ত সে দেখেনি লোকটা কি এনেছে, কি বলবে লোকটা তাকে ওখানে নিয়ে গিয়ে। এই ভাবনা তাকে ঘুরপাক খাইয়ে দিচ্ছে। লোকটার সাথে তারও সরাসরি কিছু কথা বলার আছে। ফুস করে নিঃশ্বাস ছেড়ে দিয়ে তিতিল উঠে ব্যাগটা হাতে নিল। নেভি ব্লু কালার শার্টের হাতা উল্টিয়ে কোণে পর্যন্ত টেনে নিতে নিতে ইয়াদ পা বাড়ালো তিতিলের রুমের দিকে। হাতের স্মার্ট ওয়াচে তাকিয়ে দেখতে পেল 10টা 34 বেজে গেছে। সে দ্রুত পা চালালো। তিতিল মাত্রই চেঞ্জ করে এসে আয়নার সামনে বসেছে, চুলগুলি ঠিক করে সাদা গাজরাটা জড়িয়ে নিল খোপায়। এমন দৃশ্য দরজায় দাঁড়িয়ে দেখে থমকে গেল ইয়াদ। দুনিয়ার সব সৌন্দর্য যেন তার চোখের সামনে এসে লুটিয়ে পড়েছে। বিস্ময়কর স্তব্ধতা নিয়ে দেখছে প্রেয়সীকে। হৃদযন্ত্রের স্পন্দন তাকে মুখরিত আবেশে নিয়ে যাচ্ছে। হৃদয়ের গভীর থেকে নির্গত হওয়া অনুভূতিগুলি আর শরীরের শোণিত ধারা পর্যন্ত হিম করে দিচ্ছে। আনন্দের শত শত ঢেউ আছড়ে পড়ছে মনের সীমানায়। এ কেমন অবাধ্যকর মন মাতানো ঢেউ তোলা অনুভূতি। তিতিল কানের সিলভার টানা ঝুমকাগুলি পড়তে যাবে, অমনি চোখ আটকে গেল দরজায় নিস্তব্ধ রূপে দাঁড়িয়ে থাকা ইয়াদের পানে। নেভি ব্লু কালার শার্টে তাকে যে কতটা সুদর্শন লাগছে তা প্রকাশ করার ভাষা নেই তার। ফর্সাগের জাম কালো ঠোঁটের অধিকারী পুরুষটাকে আটসাই হওয়া নেভি ব্লু শার্ট একদম যেন লেপটে গেছে। তিতিলের চোখ ছানাবড়া হয়ে ওঠে। এই রঙে ইয়াদকে সে আগে দেখেনি। শুভ্র গায়ে যে এই রং লেপটে থাকে তা হয়তো এই লোকটাকে না দেখলে বুঝতেই পারত না সে, নাকি এটা শুধুমাত্র তার চোখের মুগ্ধতা থেকে। কিছু জানে না সে, এ কারণ জানতেও ইচ্ছে প্রকাশ করছে না। ভেতরের মানুষটাকে ঘেরা অনুভূতিগুলি প্রজাপতির সাথে খেলা করতে লাগছে। আচ্ছা, এই সাদা শাড়ির সাথে নেভি ব্লু কালার শার্ট পরা লোকটাকে আয়নার সামনে কতটা মানাবে? একসাথে দাঁড়ালে কি তাদের মেড ফর ইচ আদার বলবে কেউ? ঝিম হয়ে আছে তিতিলের মাথাটা। হঠাৎ অনুভব করলো তার পিছনে ইয়াদ এসে ঠাঁই নিয়েছে। আয়নায় দুজনকে অসম্ভব সুন্দর লাগছে। প্রতিবিম্বে ইয়াদ তাকালো। সাদা ঝুম শাড়িতে তিতিলকে মোহনীয় লাগছে। চোখে গাঢ় করে কাজল দিয়েছে মেয়েটা। ইয়াদের বুকে কেউ যেন ঘায়েল করেছে। ওই টানা কাজল রাঙানো হরিণ চোখগুলি কি বুকে বান হয়ে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে, নাকি কাজল রাঙা চোখে ডুবে গেছে সে? শরীর শিউরে ওঠে ইয়াদের, মাথা ঝিম ধরে আসে। তিতিলের সাথে তাকে একদম পারফেক্ট লাগছিল যেন। ইচ্ছে করে আজ এই রঙের শার্ট গায়ে দিয়েছে সে। মুচকি হাসলো ইয়াদ। তিতিলের হাত থেকে কানের দুলটা তুলে নিয়ে আয়নায় তাকালো। কানে দুল পরিয়ে দিয়ে ইয়াদ ঝুমকায় মৃদু টোকা দিতেই
চোখ বন্ধ হয়ে এলো মেয়েটার। এক গালে মিষ্টি করে হেসে উঠল ইয়াদ। ড্রেসিং টেবিলের ওপর থেকে কালো কুচকুচে কাঁচের চুড়িগুলি একটা একটা করে নরম হাতে পরিয়ে দিল ইয়াদ। আবার আয়নায় তিতিলের প্রতিবিম্বে তাকালো, আলতো চুমু খেলো তিতিলের মাথায়। আপনার অপেক্ষা করছি বেগম। ইয়াদ চলে যেতেই ঘন ঘন নিঃশ্বাস ছাড়ল তিতিল। ক্ষণিকের রেশ এখনো তাকে অনুভব করাচ্ছে। এক পশলা শীতল হাওয়া মনকে ছুঁয়ে গেল আবারও। বুক ধকধক করে আওয়াজ তুলে ওঠানামা করছে তার। গাড়ির সামনে দাঁড়িয়ে আছে ইয়াদ। ঘড়ির দিক থেকে চোখ সরাতেই দেখতে পেল তিতিলকে। গাড়ি থেকে হেলান দিয়ে দণ্ডায়মানের মতো সোজা হয়ে দাঁড়ালো সে। সাদা শাড়ি, চুলে খোপায় পড়া, সাদা শাড়ি, চুলে খোপায় সাদা ফুলের গাজরা, সিলভার ঝুমকা, চোখে গাঢ় কাজল, ঠোঁটে কড়া বাঙ্গি কালারের মতো লিপস্টিক, কপালের সামনে দুই পাশে ছোট কিছু চুল। ব্যাস, এদের কাছে দুনিয়ার সব সুন্দরীকে হার মানাবে তার মোহনীয় নারী এই মেয়ে। ঝিম ধরানো চোখে তাকিয়ে আছে তিতিলের দিকে। মাথাটা খানিক নিচে ঝাঁকিয়ে হাসল ইয়াদ। এই হাসির মানে বুঝল না তিতিল। বেশ লজ্জায় মাথা নিয়ে এনেছে লজ্জাবতী গাছের মতো করে। ইয়াদ গাড়ির সামনে দিয়ে গিয়ে ড্রাইভিং সিটের অপর পাশে দরজা খুলে দিল। তিতিল নিশ্চুপে এসে জায়গায় বসল। ইয়াদ মৃদু হেসে ড্রাইভিং সিটে বসে তিতিলের দিকে ঝুঁকতে তিতিল সরে যাওয়ার চেষ্টা করে। ইয়াদ কিছু বলল না, ঠোঁট টিপে হেসে তিতিলের গায়ের ওপর দিয়ে সিট বেল্ট বেঁধে দিল। তারপর মুখটা তিতিলের মুখের দিকে কয়েক ইঞ্চি বাড়িয়ে দিয়ে চোখের ঘন পাতার ওপর ফু দিয়ে নিজের জায়গায় বসল। এহেন কাণ্ডে তিতিলের ঠোঁট টিপে হাসি পেলে চোখের সামনের চুলগুলি সরিয়ে দিয়ে বাইরে তাকালো। ইয়াদ নিঃশ্বাস ছেড়ে গাড়ি স্টার্ট দিল। শহর ছেড়ে তারা অনেকটা দূরে চলে এসেছে। নিস্তব্ধ জনমানবহীন পিচ রাস্তা, যেদিকে চোখ যায় শুধু ধোঁয়াশা। থেমে থেমে কিছু গাছ সাই সাই করে তাদের মারিয়ে চলে যাচ্ছে। দমকা হাওয়া মন শরীরকে শীতল করে দিচ্ছে। এদিকে ইয়াদ আর চোখে তিতিলকে দেখছে। সাই সাই করে আসা বাতাসে মেয়েটা তেমন নিঃশ্বাস নিতে পারছে না। চোখের পাতা বারবার বুজে আসছে তার। সামনের কপালের দুই পাশের চুলগুলি একদম লাগাম ছাড়ার মতো খেলা করছে। কানের ঝুমকাগুলিও তালে তালে মিলিয়ে সুরের সাথে নৃত্যে মেতে উঠেছে। এ যেন এক ভয়ঙ্কর শ্বাসরুদ্ধকর সৌন্দর্যময় পরিবেশ। যেতে যেতে হঠাৎ ইয়াদ ব্রেক কষল। তাল সামাল দিতে না পেরে তিতিল খানিক সামনের দিকে ঝুঁকে আবার নিজেকে সামলে নিল। কপাল কুঁচকে তাকাতেই পাশে ইয়াদকে দেখতে পেল না। তারপর বামে তাকাতেই দেখা গেল ইয়াদ তার পাশের দরজাটা খুলে দিয়েছে। কিছু না বলে তিতিলের দিকে মাথা বাড়িয়ে সিট বেল্ট খুলে দিয়ে বলল, নামুন বেগম সাহেবা। ইয়াদের কথা ব্যবহার তাকে বড্ড চমকায়। কপাল কুঁচকে থাকলে ইয়াদ নিশ্চুপে তিতিলের দিকে হাত বাড়িয়ে দিয়ে নামিয়ে আনে তাকে। তিতিল তখনও বিস্ময় নিয়ে ইয়াদের দিকে তাকিয়েছিল। দেখতে পেয়ে মুচকি হাসল ইয়াদ। কানের কাছে মিনমিনে গলায় বলল, প্রেয়সী, আমার দিকে নয়, সামনে তাকান। নিজেকে নিজের অবস্থানে ফিরে এনে তিতিল মাথা নিচু করল। আবার তাকে দেখল সামনে। চারিদিকে শূন্য জমিতে থাকে থাকে কাশফুল বাতাসে দোল খাচ্ছে। এ যেন শুভ্র এক স্বপ্নের শহর। এক চিত্তে হাসি ফুটে ওঠে তিতিলের মুখে। ইয়াদ ধ্যান ধরা নয়নে অপলক দেখল সেই টকটকে লাল রক্তের ন্যায় গোলাপের হাসি। আচমকা হাতে টান অনুভব করলো তিতিল। তাকিয়ে দেখতে পেল ইয়াদ হাত টেনে কাশবনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছেন? উত্তর দিল না ইয়াদ। এক পাশে তিতিলকে দাঁড় করিয়ে সামনে গেল সে। ফোনের ক্যামেরা বের করে তিতিলের কোমর টেনে কাছে আনতেই শিউরে ওঠে তিতিল। ঢোক গিলে তাকায় ইয়াদের দিকে। ইয়াদও তার দিকে সমান তালে তাকিয়ে মুঠো হাতে বন্দি করে নিল সে দৃশ্য। নাকে ফু ছুরি দিয়ে বলল, আমার দিকে না, ফোনের দিকে তাকাও। তিতিল বেশ লজ্জা পেয়ে মাথা নিয়ে আনলো। ইয়াদও মুচকি হাসলো। একের পর এক মুহূর্ত বন্দি করে নিচ্ছে ইয়াদ। তারপর যখন চেক করলো পিকগুলি, তখন দেখতে পেল তিতিলের হাসি মাখা একটা পিক। আনমনে হাসি পেল ইয়াদের। বড্ড মায়াবী লাগছে সেখানে তিতিলকে। আর একটা ছবিতে তিতিল নিজের অবাধ্য এলোমেলো চুলগুলি আনমনে অন্যদিকে তাকিয়ে সরানোর চেষ্টা করছিল। এই ছবিটার সাথে সাথে ইয়াদ নিজের ওয়ালপেপারে সেট করে নিয়ে আবারও ঠোঁট বাঁকিয়ে হাসল। আমরা বাগান বাড়িতে না গিয়ে এখানে কথা বলতে পারি? তিতিলের কথায় তাকালো ইয়াদ। কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে দেখে পরখ করলো তাকে। তিতিলও এতে বেশ ইতস্তত বোধে পড়ে গেল। মাথা নিচু করে আনলো অস্বস্তিতে। আবার তাকালে দেখতে পেল ইয়াদ তার কাছে এসে দাঁড়িয়েছে।
হকচকিয়ে গেল খানিকটা। ইয়াদ তার কোমরের পাশে হাত দিয়ে টেনে নিজের সাথে মিশিয়ে নিল। লজ্জায় তিতির তাকাতে পারছিল না তার মুখের দিকে। ইয়াদ তর্জনী দিয়ে তিতিলের কপাল থেকে চুলগুলি সরিয়ে দিয়ে বলল, বেগম, আপনার সাথে ওখানে যে হবে তা এখানেই হয়ে গেলে আমার কোনো সমস্যা নেই, কিন্তু এতে পরিবেশটা নষ্ট হবে, আর আমি সেটা চাইছি না, বুঝলেন? তিতির থম মেরে গেল এহেন কথায়। কি বোঝাতে চাইছে লোকটা? শুকনো গলায় ঢোক গিলল তিতিল। এতে ইয়াদ বাঁকা ঠোঁটে হাসল। তারপর আবার তিতিল নিজের হাতে টান অনুভব করলো।